হ্যালো মাই স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? দেখো সাবধানে থাকবে। দেখো লকডাউন চতুর্থ পর্যায়ের মতো আবার বেড়ে গেল ভারত জুড়ে। 31শে মে পর্যন্ত 10 জন স্কুল খুলবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। তোমাদের এরকমভাবে অনলাইন ক্লাসের উপরেই এখন নির্ভর করতে হবে। দেখা যাক কবে স্কুল খোলে। যাই হোক, আজকে যে লেসনটা নিয়ে এসেছি তোমাদের জন্য, একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। সেটা হচ্ছে অ্যাটমিক নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াসের প্রথমেই রয়েছে রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার 2-3টে লেসন হবে, মানে ভিডিওগুলো খুব লম্বা হয়ে যাচ্ছে তো 30 মিনিটের মধ্যে যতটুকু করা যায়। তো আজকে মনে হয় আলফা বিটা গামা রশ্মি ধর্ম পর্যন্ত হবে। প্রথমে উৎস রেডিও অ্যাক্টিভিটির, তারপরে আলফা বিটা এবং গামা রশ্মি ধর্ম আজকের লেসনে হবে। এরপরেও রেডিও অ্যাক্টিভিটির কিছু টপিক বাকি থাকবে, সেগুলো ধীরে ধীরে আসবে। হ্যাঁ, রেডিও অ্যাক্টিভিটির একক, রেডিও অ্যাক্টিভিটির ব্যবহার, তারপরে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, হ্যাঁ এসব বিক্রিয়াগুলো আছে। তো মোটামুটি 3টে লেসনে মনে হয় কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ফার্স্ট পার্ট, চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, তাহলে হ্যালো মাই স্টুডেন্টস, তাহলে আমাদের ক্লাসটা আরম্ভ করি। দেখো আজকের আমাদের লেসন হচ্ছে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। এটা আবিষ্কার করেছিলেন প্রথম হেনরি বেকারেল। বিজ্ঞানী বেকারেলের নাম তোমরা শুনেছ। উনি ইউরেনিয়াম আবিষ্কার করেছিলেন, যেটা ছিল প্রথম তেজস্ক্রিয় মৌলের আবিষ্কার। এরপরে মেরি কুরি থোরিয়াম আবিষ্কার করেন, সেটাও একটা রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় মৌল। তারপর আরও অনেক তেজস্ক্রিয় মৌল আবিষ্কার হয়েছে। তো প্রথম হেনরি বেকারেল অ্যাক্সিডেন্টালি তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেছিলেন। উনি এক্স রে নিয়ে কাজ করতে করতে দেখলেন যে, মানে যেখানে ল্যাবে কাজ করতেন, যে দেখলেন যে স্যাম্পেলগুলো থেকে অবিরাম সবসময় কিছু রশ্মি বের হয়ে তার ঘরে রাখা ফটোগ্রাফিক প্লেটগুলোকে নষ্ট করে দিচ্ছে। কেন নষ্ট হয়ে যাচ্ছে ওই প্লেটগুলো? তখন তিনি এক্স রে নিয়ে কাজ করছিলেন। তখন সেটা তদন্ত করতে গিয়ে তিনি এইভাবে দেখলেন যে কিছু কিছু যৌগ থেকে স্বতঃস্ফূর্তভাবে কিছু রশ্মি বেরিয়ে আসছে। তখন সেই রশ্মিগুলো ফটোগ্রাফিক প্লেটে স্টোর করে রাখা প্লেটগুলোতে পড়ে সেগুলো রিয়াকশান হচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই রশ্মিগুলোকে তখন নাম দেওয়া হয়েছিল বেকারেল রশ্মি। পরে দেখা যায় যে শুধু ওই ইউরেনিয়াম নয়, আরও অনেক যৌগ থেকেই ওরকম রশ্মি বের হতে থাকে, মানে হয়ে থাকে। সেই জন্য এই রশ্মিগুলোকে পরে নাম দেওয়া হয়েছিল রেডিও অ্যাক্টিভ রশ্মি, মানে তেজস্ক্রিয় রশ্মি। যাই হোক, দুজন বিজ্ঞানীর নাম তেজস্ক্রিয়তার ক্ষেত্রে একদম তোমাদের মনে রাখতে হবে, হেনরি বেকারেল আর মেরি কুরি। হ্যাঁ, হেনরি বেকারেল ইউরেনিয়াম আবিষ্কার করেন প্রথম, আর তারপরে থোরিয়াম আবিষ্কার করেন মেরি কুরি। দুটোই তেজস্ক্রিয় মৌল। তো তেজস্ক্রিয়তাটা কী জিনিস? এটা একটা স্বতঃস্ফূর্ত নিউক্লিয় প্রক্রিয়া। মানে নিউক্লিয়াস, কিছু কিছু মৌলের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে, মানে স্পন্টেনিয়াসলি ভেঙে গিয়ে তোমার অন্য মৌলে পরিণত হয়। তো সাধারণত ভারী মৌলের ক্ষেত্রে হয়। 210 ভর সংখ্যা যাদের, তার মানে 210 বা তার বেশি ভর সংখ্যা যাদের, তাদের ক্ষেত্রেই এটা দেখা যায়। তো ফর্মাল সংজ্ঞা একটা মনে রাখতে হবে। এখানে দেখো আমি লিখেছি, মানে পড়ে দিই। দেখো তেজস্ক্রিয়তার সংজ্ঞা যদি আসে তাহলে কী লিখতে হবে, যে কতগুলো ভারী মৌলের নিউক্লিয়াস থেকে, এখানে ব্র্যাকেটে 210 ভর সংখ্যা বা তার বেশি লিখতে পারো ব্র্যাকেটে। ভারী মৌল মানে যারা ভর সংখ্যা অনেক বেশি, 210-এর বেশি। লিখে লিখতে হবে কতগুলো ভারী মৌলের নিউক্লিয়াস থেকে অবিরাম গতিতে স্বতঃস্ফূর্তভাবে, ইংরেজিতে বলে স্পন্টেনিয়াস, বিশেষ ধরনের রশ্মি নির্গত হয় এবং নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। এই ঘটনাটাকে তেজস্ক্রিয়তা বলা হয়। তাহলে দেখতে পাচ্ছ এখানে নতুন মৌল সৃষ্টি হচ্ছে। তেজস্ক্রিয় মৌল থেকে কিছু কিছু কণিকা বা রশ্মি, বিশেষ ধরনের রশ্মি নির্গত হয়ে তারা অন্য মৌলে পরিণত হয়। যতক্ষণ না এই যে মৌলগুলো পরিণত হলো সেগুলোকে দুইতা বা ডটার নিউক্লিয়াস বলা হয়, এবং যেখান থেকে হলো সেটাকে পেরেন্ট বলা হয়, পেরেন্ট অ্যান্ড ডটার। এবং ডটারগুলোও কিন্তু রেডিও অ্যাক্টিভ হতে পারে, সেখান থেকেও আবার বিশেষ ধরনের রশ্মি বের হয়ে আবার অন্য মৌলে পরিণত হতে পারে, যতক্ষণ না তারা অতেজস্ক্রিয় মৌলে পরিণত হচ্ছে। এইভাবে এই প্রক্রিয়াটা চলতে থাকে এবং এটা স্পন্টেনিয়াস, কোনো কিছুতেই এটাকে আটকানো যায় না। ওকে, সেজন্য এটাকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে হয়। তো
হয়তো বোঝা গেল হ্যাঁ যে কিছু কিছু ভারী মৌলের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা হয়, সেগুলো তেজস্ক্রিয় মৌল। কিন্তু এটা কেন হয়, এই কণিকাগুলো ভারী হয়ে গেলে, মৌল ভারী হয়ে গেলে এটা কেন হয়, এটাই আমি এখানে দেখো এখানে কারণে ব্যাখ্যা করব। তো তোমরা ইতিমধ্যে পরমাণুর গঠন সম্বন্ধে নিশ্চয় ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে তোমাদের। তোমরা জানো একটা পরমাণুর নিউক্লিয়াস থাকে, ধরো নিউক্লিয়াস, এখানে থাকে প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসে, তার চারিদিকে থাকে ইলেকট্রন। ওকে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে। তো আমি প্রথমেই বলেছি এটা নিউক্লিয় ঘটনা। হ্যাঁ, প্রোটন আর নিউট্রন যেখানে থাকে, নিউক্লিয়াস খুব ক্ষুদ্র অংশ পরমাণুর। হ্যাঁ, তো এই প্রোটন আর নিউট্রনগুলো নিউক্লিয়াসে ঘন সন্নিবিষ্ট, একদম ক্লোজড অবস্থায় ঘেঁষাঘেঁষি করে গাদাগাদি করে থাকে। ওকে, আর বাইরে বিভিন্ন ফাঁকা স্থানে ইলেকট্রন থাকে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে। ওকে, তো এখানে এই যে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, এখানে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই, একদম মাথা থেকে চেয়ে ফেলা, ইলেকট্রনের কোনো কাজ নেই। সম্পূর্ণ ব্যাপারটা নিউক্লিয়াসে হয়, এই যে এই ছোট্ট নিউক্লিয়াসে হয়, নিউক্লিয়াসে। তো এখানে দেখো এই যে প্রোটন আর নিউট্রন, এদেরকে এক কথায় নিউক্লিয়ন বলা হয়। ওকে, মনে রাখবে প্রোটন বা নিউট্রনকে, অর্থাৎ প্রোটনও একটা নিউক্লিয়ন, নিউট্রনও একটা নিউক্লিয়ন। তো তোমরা জানো প্রোটন হচ্ছে পজিটিভ আর নিউট্রন হচ্ছে আধান শূন্য, চার্জলেস। তাহলে প্রোটন এবং প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে, তোমরা জানো পজিটিভ আধানকে বিকর্ষণ করবে, কিন্তু নিউট্রন আধান শূন্য, সে ঠিক আছে, কিন্তু প্রোটনগুলো যে বিকর্ষণ করে, তাহলে এই নিউক্লিয়াসটা তো স্থায়ী হওয়ার কথা নয়। কোনো গাদাগাদিভাবে প্রোটন আছে, তারা তো পরস্পর বিকর্ষণ করতে করতে দূরে সরে যাবে। কিন্তু তবুও আমরা জানি নিউক্লিয়াস স্থায়ী। অনেক রকমের পরমাণু আমাদের আছে, 109 রকমের পরমাণু আছে, এবং বিশ্বব্রহ্মাণ্ড এসব পরমাণু দিয়ে গঠিত। তাহলে স্থায়ী হলো কী করে? পরমাণু স্থায়ী হয়েছে বলেই তো পদার্থ হয়েছে, জৈব পদার্থ হয়েছে, গোটা বিশ্বব্রহ্মাণ্ড হয়েছে। যদি এই নিউক্লিয়াস স্থায়ী না হতো তাহলে তো কিছুই হতো না, সবই ধ্বংস বা কিছুই থাকতো না, তাই না? কিন্তু এই পরমাণু স্থায়ী হলো কী করে? পরমাণু তো স্থায়ী হওয়ার কথা নয়, কারণ প্রোটন পরস্পর বিকর্ষণ করে দূরে সরে গিয়ে পরমাণু ভেঙে যাওয়ার কথা, নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা, তবুও ওরা স্থায়ী হয়। তার কারণ হচ্ছে একটা ঘটনা ঘটে, যখন এই প্রোটন বা নিউট্রনগুলো যখন খুব কাছে চলে আসে, দুটো প্রোটনকে ধরো, তুমি যদি এখানে দেখো একটা মাপ লিখছি, 10⁻⁻13 সেন্টিমিটার, বুঝতে পারছো? এটা হচ্ছে নিউক্লিয়াসের সাইজ, 10⁻13 সেন্টিমিটার। তাহলে এই এতটা, অর্থাৎ 0.0000000000000000 এত সেন্টিমিটার, খুবই ক্ষুদ্র একটা ডিস্ট্যান্স। এই ক্ষুদ্র ডিস্ট্যান্সের মধ্যে যদি প্রোটন এবং প্রোটন এসে যায়, ধরো এটা এই 10⁻13 সেন্টিমিটার, তাহলে কি হয়? এদের মধ্যে আর বিকর্ষণ হয় না, তখন তাদের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়। এটা নতুন ধরনের বলের সৃষ্টি হয়, এটাকে বলে নিউক্লিয় আকর্ষণ বল, নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স, নিউক্লিয় আকর্ষণ বল। এই নিউক্লিয়, দেখো নিউক্লিয় আকর্ষণ বল, এই নিউক্লিয় আকর্ষণ বলটা কিন্তু খুব স্ট্রং, এতই স্ট্রং যে তোমার প্রোটন যে বিকর্ষণ বল, তাকে ওভারকাম করে তোমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটনকে একসঙ্গে থাকতে সাহায্য করে। তো এই দুটো প্রোটন, এদের মধ্যে এই যে ভয়ঙ্কর স্ট্রং আকর্ষণ বল সৃষ্টি হয়, এটা কিন্তু যদি ওরা দূরে থাকে, অর্থাৎ এই প্রোটন দুটো যদি ধরো দূরে থাকে, অনেকটা দূরে থাকে, তাহলে ওদের মধ্যে কিন্তু বিকর্ষণ বল কাজ করবে, বিকর্ষণ হতে হতে তারা দূরে সরে যাবে। কিন্তু ওদেরকে যদি কোনো এনিহাও এই 10⁻13 সেন্টিমিটারের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে অর্থাৎ নিউক্লিয়াসের যা সাইজ, ওই সাইজের মধ্যে যদি ওদেরকে আনা যায়, তাহলে ওদের মধ্যে একটা নিউক্লিয় আকর্ষণ বলের সৃষ্টি হয়, নতুন ধরনের বল। এই বলটা স্বাভাবিক অবস্থায় বাইরে প্রোটন বা নিউট্রনের মধ্যে থাকে না, কিন্তু ওই প্রোটন বা নিউট্রন যদি ভিতরে থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে থাকে, তখন এই আকর্ষণ বলটা সৃষ্টি হয়। এই বলের প্রভাবেই তোমার নিউক্লিয়াস
স্থায়িত্ব লাভ করে, স্টেবল হয়। সেই জন্য আমরা পরমাণু পেয়ে থাকি, কার্বন, হাইড্রোজেন, ফসফরাস, এরকম যতগুলো দেখেছি, ইউরেনিয়াম, সোডিয়াম, প্রত্যেকটা পরমাণু স্থায়ী। এই কারণে এই নিউক্লিয় আকর্ষণ বলের মানটা প্রোটন বিকর্ষণ বলের থেকে অনেক বেশি হয়। তো এবার কিন্তু তবুও একটা প্রশ্ন থেকে যায়, তাতে এই ভারী মৌলগুলো ভেঙে যাচ্ছে কেন? তাহলে ভেঙে যাচ্ছে কখন? সাধারণত যখন ভর সংখ্যা অর্থাৎ এ গ্রেটার দ্যান 210 হয়, তখন কি হয় দেখা যায়, ভালো করে এটা বুঝে নাও, নিউট্রনের সংখ্যা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, দেখা যায় প্রকৃতিতে যে যাদের ভর সংখ্যা 210-এর বেশি, তাদের নিউট্রনের সংখ্যা প্রোটনের থেকে অনেক বেশি, নিউক্লিয়াসের মধ্যেই আছে। হ্যাঁ, যাদের ভর সংখ্যা কম, তাদের নিউট্রন আর প্রোটন মোটামুটি সমান বা 2-4টে এদিক ওদিক। হ্যাঁ, হয়তো নিউট্রন বেশি, 2-4টে বেশি, কিন্তু যখন 210-এর বেশি তখন হয়ে যায় নিউট্রনের সংখ্যা অনেক বেশি হয়ে যায়। এমন বেশি হয়ে যায় যে নিউট্রন এবং প্রোটনের সংখ্যার অনুপাত তোমার যদি বেশি হয়ে যায় 1.5-এর থেকেও, তাহলে তখন নিউক্লিয়াসটা আর স্থায়ী থাকে না, তখন আনস্টেবল হয়ে যায়। হ্যাঁ, নিউক্লিয়াসে ধরো একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো 160টা নিউট্রন আছে, হ্যাঁ, আর প্রোটন আছে ধরো 100টা, তাহলে অনুপাত কত হয়? n/p 160/100 অনুপাত কত হলো? 1.6। তো এটা তোমার গ্রেটার দ্যান 1.5। তাহলে এইরকম যে একটা উদাহরণ, এরকম কেসে কী হবে, যেহেতু নিউট্রনের সংখ্যা অনেক বেশি, তখন নিউট্রনগুলো চাইবে কি স্টেবল হওয়ার জন্যে প্রোটনে পরিণত হতে চাইবে। তখন ওই নিউট্রন প্রোটনে পরিণত হওয়ার সময় কি হয়, তোমার একটা ইলেকট্রন বেরিয়ে আসে, ইলেকট্রন, যেটাকে আমরা বিটা কণা বলি। তো এই রকম বিভিন্ন কণা বের হতে থাকে, আলফা, বিটা এবং গামা, এদের নাম দেওয়া হয়। 3 রকমের রশ্মি বের হয়, বা কণা, রশ্মি বা কণা একই অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, আলফা একটা কণা বের হয়, বিটা একটা কণা বের হয় এবং গামা একটা কণা বের হয়, এবং নিউট্রন প্রোটনে পরিণত হয়ে নিউক্লিয়াসকে স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করে। এইটাই হচ্ছে তোমার তেজস্ক্রিয়তার কারণ। হ্যাঁ, তাহলে আমরা জানলাম কি, যে নিউট্রন প্রোটনে পরিণত হলে অনুপাতটা 1.5-এর বা তার কম এসে যায়, তখন সেটা স্টেবল হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত ওই নিউক্লিয়াস থেকে তোমার বিভিন্ন কণিকা বের হতে থাকে, কারণ ওদের মধ্যে তখন কনভার্সন চলতে থাকে। সাধারণত নিউট্রন প্রোটনে পরিণত হতে থাকে, এবং এই অনুপাতটা তখন 1.5-এর কাছে চলে আসে বা তার কমে চলে আসে, এবং এটাই হচ্ছে তোমার তেজস্ক্রিয়তার কারণ, মূল কারণ। এই প্রসেসটা, এই প্রক্রিয়াটা কোনোভাবেই কিন্তু তোমার বন্ধ করা যায় না, এটা স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত। চাপ, তাপ, তড়িৎ প্রবাহ, চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করো, কোনো কিছুতেই এটা আটকানো যায় না। ওকে, এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয়তার কারণ। এটা এই যে আমি এভাবে বললাম, এটা মধ্যে একটু একবার দেখে নেবে রিপিট করে, এবং ভালো করে বুঝে নাও, কারণ এইগুলো এইভাবে কিন্তু বইয়ে বোঝানো থাকে না, লেখা থাকে না। 2-4 লাইন লেখা থাকে, কিন্তু এইভাবে কিন্তু বোঝানো থাকবে না। ওকে, তো তোমরা একটু দেখে নিও। এরপরে আমরা চলে আসবো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য আছে। ওকে, দেখো এবারে আমরা চলে আসছি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। তোমরা দেখতে পাচ্ছ আমি জিস্ট লিখে দিয়েছি, তো তোমরা পরীক্ষায় আর একটু বড় করে লিখবে। আমি এগুলো একটু ব্যাখ্যা করে দিচ্ছি। হ্যাঁ, সংক্ষিপ্ত লিখেছি কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, একটু অলরেডি আলোচনা করেছি, সেগুলো সামারি। বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা নিউক্লিয় ঘটনা, অর্থাৎ ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। ইলেকট্রন তো বাইরে থাকে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে, ইলেকট্রন বের হয়ে আসে, বিটা কণাটা ইলেকট্রন, কিন্তু নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না। তাহলে নিউক্লিয়াস ইলেকট্রন এর কোথা থেকে? এটা একটা বড় ভালো প্রশ্ন, কিন্তু যে প্রশ্ন আসতে পারে যে বিটা কণা তো ইলেকট্রন নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে, কিন্তু নিউক্লিয়াসে তো ইলেকট্রন থাকে না, তাহলে কী করে ইলেকট্রন হলো? তো অলরেডি আমি আলোচনা করেছি যে নিউট্রন প্রোটনে যখন পরিণত হয় তখন ইলেকট্রন একটা সৃষ্টি হয়, এবং নিউক্লিয়াসে সৃষ্টি হয়, কিন্তু নিউক্লিয়াসে ও স্টে করতে পারে না, থাকতে পারে না, ও সঙ্গে সঙ্গে ওকে বেরিয়ে আসতে হবে, সেই জন্য ও বেরিয়ে আসে বিটা কণা রূপে। তো এটা একটা নিউক্লিয় ঘটনা, তাই ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। 2 নম্বর, দেখতে পাচ্ছ নতুন মৌলের সৃষ্টি হয়।
স্পন্টেনিয়াসভাবে আলফা বিটা কণায় 3 রকমের রশ্মি বের হয় এবং নতুন মৌলে, যেটাকে ডটার বা দহিতা বলা হয়, নতুন মৌলে পরিণত হয়। ওকে, তো 3 নম্বরে চলে আসি, স্বতঃস্ফূর্ত বিরামহীন, স্পন্টেনিয়াস এবং অবিরাম। এটা একটু থেমে থেমে হলো বা এরকম ব্যাপার না, একবার শুরু হয়ে গেলে হ্যাঁ আর কোনো উপায়ে একে থামানো যাবে না, যতক্ষণ না সেটা অতেজস্ক্রিয় মৌলে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত থামানোর কোনো উপায় নেই। অর্থাৎ তুমি কোনো রকম কোনো প্রক্রিয়াতেই তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ আটকাতে পারবে না। 4 নম্বরে চলে এসো, বাহ্যিক প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না। ওই একই কথা, কোনোভাবেই তুমি একে প্রভাবিত করতে পারবে না। অর্থাৎ চাপ প্রয়োগ করো, তাপ প্রয়োগ করো, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করো, চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করো বা অন্য যে কোনো জিনিস তুমি প্রয়োগ করো, কোনো রকমভাবেই কিন্তু তেজস্ক্রিয়তা থেকে আটকানো যাবে না, প্রভাবিত হয় না। ওর মতো বিকিরণ করতেই থাকবে বিভিন্ন কণিকা। আর দেখো 5 লিখেছি, 3 ধরনের রশ্মি নির্গত হয়। যে রশ্মিগুলো নির্গত হয় তাদের নাম দেওয়া হয়েছে, গ্রিক নাম দেওয়া হয়েছে, আলফা বিটা গামা। চিহ্নগুলো দিকে রাখো, এটা আলফা চিহ্ন, আলফা বলে, এটা বিটা, আর এটাকে চিহ্ন হচ্ছে গামা চিহ্ন। হ্যাঁ, তো 3 রকম কণিকার নাম হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি বা গামা রশ্মি, বা আলফা কণা, বিটা কণা, গামা কণা। রশ্মি এবং কণা একই অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, রশ্মি বলতে পারো, কণাও বলতে পারো। আমরা রশ্মি বলবো, আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি বের হয়। তো এইভাবে এগুলো হচ্ছে তোমার তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। এই যে জিস্ট, এই কটা মনে রাখবে, তারপর এই কটা মনে রাখলে এটাকে একটু বড় করে তোমরা পরীক্ষার হলে লিখতে পারবে। তো এই গেল বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে আসছি নতুন টপিকে। পরের টপিকে হচ্ছে যে কিভাবে আলফা বিটা গামা রশ্মি একটা উৎস থেকে বের হয়ে আসছে, হ্যাঁ, কীভাবে আইডেন্টিফাই করতে পারছি আমরা 3 রকমের রশ্মিকে, সেটা দেখাবো। ওকে, এটা পরীক্ষা সেট আপ ডিসকাস করবো, পরীক্ষা কিভাবে করা যায়। ওকে, তো যে তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা ও গামা, এই 3টির উৎস, অর্থাৎ এটা কোথা থেকে উৎপন্ন হয়। তো আমি তোমরা দেখতে পাচ্ছ ড্রয়িং, একটা সেট আপ, একটা এক্সপেরিমেন্টাল সেট আপ এঁকেছি কীভাবে আলফা বিটা এবং গামা রশ্মি উৎপন্ন হয় সেটা দেখানোর জন্য। তো আমি প্রথম থেকে ডিসক্রাইব করছি, তোমরা একটু মন দিয়ে দেখো। যে প্রথমে একটা বায়ুশূন্য প্রকোষ্ঠ আছে, দেখো বায়ুশূন্য প্রকোষ্ঠ। এখানে এটা তার অর্থ হলো যে পাম্প করে হাওয়াটা বার করে দেওয়া হয়েছে। এই বায়ুশূন্য প্রকোষ্ঠের মধ্যে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা সিসার ব্লক রাখা হয়েছে, সিসার বাক্স, সিসার বাক্সর মধ্যে রাখা রয়েছে রেডিয়াম। রেডিয়াম প্রচণ্ড রেডিঅ্যাক্টিভ সাবস্টেন্স। এটা মানে এমনি ছোটোখাটো হালকা পাতলা বা বক্স বা অন্য যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে রাখলে কিন্তু চারিদিক দিয়ে রেডিয়াম থেকে তেজস্ক্রিয় রশ্মি বেরোতে থাকবে। তাহলে তো আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো না। আমরা একটা নির্দিষ্ট দিকে রশ্মিগুলোকে নিয়ে এসে এক্সপেরিমেন্ট করবো। সেই জন্যে সিসার একটা বাক্সের মধ্যে রাখা হয়, মানে পুরু বাক্স। দেওয়ালগুলো দেখো কত পুরি, এটা যে দাগ দাগ দিয়ে দিয়েছি। এই পুরু বাক্সের দেওয়ালের অর্থ হচ্ছে যে মানে সিসাটা ভেদ করে এইদিকে এদিকে বেরোতে পারবে না, অর্থাৎ এদিক দিয়ে ওদিক দিয়ে এদিক দিয়ে বেরোতে পারবে না। উপরে দেখো কাটা অংশ আছে না, উপরে কাটা অংশ দিয়ে, এখানে আমি বড় করে ছিদ্রটা দেখিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই ছিদ্রটাও কিন্তু খুব ছোট সরু, মানে এই যে এই ছিদ্রটা, হ্যাঁ, এই ছিদ্রটা কিন্তু খুব সরু, কিন্তু এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বড় করে রেখেছি। এই সরু ছিদ্র দিয়ে তোমার রশ্মিগুলো বেরিয়ে আসবে, মানে এই রেডিয়াম থেকে। তো এখন বুঝতে পারছো যে মোটা পুরু মানে সিসার ব্লকে কেন রাখা হয়েছে, যাতে চারিদিক দিয়ে যাতে বেরিয়ে না যায় অন্যান্য দিক দিয়ে রশ্মিগুলো। তো ওপরে কেবল সরু ছিদ্র দিয়ে রশ্মিগুলো বেরিয়ে আসবে। এবার ওগুলোকে আমরা কীভাবে 3 রকম বেরোচ্ছে আইডেন্টিফাই করবো কীভাবে, তার জন্য একটা সেট আপ আছে। দেখো এখানে দেখো ফটোগ্রাফিক প্লেট রাখা রয়েছে, ফটোগ্রাফিক প্লেট, যার উপর বিভিন্ন রকম রশ্মি বিভিন্ন রকম প্রভাব পড়বে। হ্যাঁ, সেটা দেখে আমরা বুঝতে পারবো। এইবার আর একটু জিনিস আছে, দেখো একটা হচ্ছে যে এখানে প্লাস আর এখানে মাইনাস, মানে এখানে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা রয়েছে। অর্থাৎ এই বায়ুশূন্য প্রকোষ্ঠটা রাখা রয়েছে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তোমরা জানো তড়িৎ ক্ষেত্রের একদিক প্লাস একদিক মাইনাস থাকে, অর্থাৎ তড়িৎ বল চলে যাচ্ছে এদিক থেকে এইদিকে, যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ দেখানো হয়েছে। অর্থাৎ এটা প্লাস দিক আর এটা মাইনাস দিক, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এই দিক থেকে এই দিকে দেওয়া হয়েছে, একদিক পজিটিভ পোটেনশিয়াল একদিক নেগেটিভ পোটেনশিয়াল। এর মানেটা একটু পরে বুঝতে পারবে।
তড়িৎ ক্ষেত্র না দিয়ে আরও একরকমভাবে করা যায়, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দিলেও হয়। তো সেখানে একই সঙ্গে আমি দুটো দেখাচ্ছি না, তড়িৎ ক্ষেত্রের পরিবর্তে চৌম্বক ক্ষেত্র দিয়েও কিন্তু এক্সপেরিমেন্টটা করা যায়। সেটা আমি বলে দিচ্ছি কীভাবে কী হবে। দেখো, প্রথমে দেখা যাচ্ছে যে রেডিয়াম রাখার পরে যদি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়, যদি প্লাস সাইড মাইনাস সাইড, দেখা যাচ্ছে যে কিছু কণা তোমার তড়িৎ ক্ষেত্রের মানে রেডিয়াম থেকে বেরিয়ে, রেডিয়ামের নিউক্লিয়াস থেকে, এর আগে বলেছি যে এটা নিউক্লিয় ঘটনা, নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে রশ্মিগুলো। তো কিছু রশ্মি তড়িৎ ক্ষেত্রের নেগেটিভ প্রান্তের দিকে বেঁকে যাচ্ছে, আবার কিছু দেখো বেঁকে যাচ্ছে তোমার পজিটিভ প্রান্তের দিকে, আবার দেখো কিছু যাচ্ছে বেঁকে, মানে বাঁকছে না, সোজা চলে যাচ্ছে উপরে, সোজা একদম কোনো দিকে না বেঁকে সোজা। তাহলে রেডিয়াম থেকে যেগুলো বেরিয়ে আসছে রেসগুলো, সেগুলো মোটামুটি খালি চোখে বা এমনি বোঝা যাচ্ছে যে 3 রকমের বেরিয়ে আসছে। সেই জন্য ওরা 3 দিকে যাচ্ছে, একদিক বাঁ দিকে নেগেটিভ প্রান্তের দিকে যাচ্ছে তড়িৎ ক্ষেত্রে, আর কিছু যাচ্ছে ডান দিকে পজিটিভ প্রান্তের দিকে যাচ্ছে তড়িৎ ক্ষেত্রে, আর কিছু সোজা না পজিটিভে যাচ্ছে না নেগেটিভে যাচ্ছে। তো পরবর্তীকালে আরও অ্যানালাইসিস করে, যেটা এই পর্যায়ে তোমাদের সিলেবাসের বাইরে অতটা যেতে হবে না, আমি এখানে শুধু বলে দিচ্ছি যেগুলো নেগেটিভ দিকে আসছে সেগুলো অবশ্যই পজিটিভ ধর্মী, ওইগুলোকে বলা হয় আলফা কণা। এবং আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে ওটা আলফা কণা বা আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম কণার স্রোত, ওইগুলো আসলে বেসিক্যালি হিলিয়াম কণা, নিউক্লিয়াস থেকে কিন্তু বেরিয়ে আসছে। আর যেগুলো তোমার প্লাসের দিকে যাচ্ছে সেইগুলো অবশ্যই তাহলে নেগেটিভ কণা, তবেই তো প্লাসের দিকে যাচ্ছে। এবং আরও বড় পরীক্ষা করে দেখা যায় যে ওই নেগেটিভ কণাগুলো হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। হ্যাঁ, ওগুলো কিন্তু পুরো ইলেকট্রন কণার স্রোত, তাকেই আমরা বলি বিটা কণা বা বিটা রশ্মি। আর থাকলো ফাইনালি কি আছে, মাঝে দেখো একটা সোজা বেরিয়ে যাচ্ছে, কিছু সোজা কোনো দিকে না পেকে, না নেগেটিভ দিকে যাচ্ছে না পজিটিভ দিকে যাচ্ছে, সেইগুলো হচ্ছে তোমার কোনো পজিটিভও নয় নেগেটিভও নয়, সেই জন্যই ওরা তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হচ্ছে না। ওইগুলো আরও পরীক্ষা করে দেখা যায় যে ওগুলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ওইগুলোর নাম দেওয়া হয়েছে গামা কণা বা গামা রশ্মি, ইলেকট্রোম্যাগনেটিক ওগুলো কণিকা। হ্যাঁ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কণিকা তো বলা যাবে না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ওগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। হ্যাঁ, গামা রশ্মির তরঙ্গ। ওকে, তাহলে 3 রকমের আমরা পেলাম, দেখো আলফা, বিটা, আর এটা হচ্ছে গামা। এই হচ্ছে উৎস, মানে এরকম রেডিয়াম থেকে, বা রেডিয়াম বলে না, রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় আরও মেটেরিয়াল আছে, সেগুলো থেকেও তুমি পাবে পোলোনিয়াম, হ্যাঁ, থোরিয়াম, হ্যাঁ, আইনস্টাইনিয়াম, এরকম আরও আছে, ইউরেনিয়াম। তো রেডিয়ামটা খুব বেশি মানে সহজলভ্য এবং ওটা পাওয়া যায়, পরীক্ষাটা ভালো করা যায়। তো যে কোনো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিয়ে এটা করা যায়। ওকে, তো যাই হোক, এই হচ্ছে আলফা বিটা গামা রশ্মির উৎস। এরপরে এখানে একটা কথা বলা হয়নি, দেখো যে ফটোগ্রাফি প্লেট বললাম, ওটা কেন রাখা হয়েছিল? ফটোগ্রাফি প্লেটের প্রতিক্রিয়া থেকেই আমরা বুঝতে পারছি ফটোগ্রাফি প্লেটের মধ্যে প্রতিক্রিয়াতে, ফটোগ্রাফি প্লেটের মধ্যে চেঞ্জ হবে, কিছু কেমিক্যাল রিয়াকশান হবে এই গামা কণার দ্বারা, এই বিটা কণার দ্বারা, এই আলফা কণার দ্বারা। তো এইখানকার চেঞ্জ দ্বারা বুঝতে পারবো যে নেগেটিভ দিকে কিছু কণা এসছে, আলফাগুলো এসছে। এইখানকার চেঞ্জ দেখে আমরা বুঝতে পারবো যে ওখানেও কিছু কণা এসছে, সেগুলো বিটা কণা। আর এইখানে কোনো চেঞ্জ, ফটোগ্রাফি প্লেটে যে চেঞ্জ, যে কেমিক্যাল রিয়াকশানটা হবে, সেখান থেকে বুঝতে পারবো যেগুলো সামনে সোজাও কিছু এসছে, সেগুলো গামা কণা। এই হচ্ছে ফটোগ্রাফি প্লেটের কাজ। ওকে, তাহলে এরপরে আমরা চলে আসবো আলাদা আলাদাভাবে আলফা, বিটা এবং গামা রশ্মির প্রকৃতি। ওকে, আরও ডিটেলসে আমরা সেটা আলোচনা করব এখনই। বুঝতে পেরেছ? খুব সংক্ষিপ্ত এই হচ্ছে, এই তিনটা কিন্তু মনে রাখতে হবে। আরও ডিটেলসে আমরা আসবো এখনই, আলফা, বিটা এবং গামার ডিটেলস, প্রকৃতি বা ধর্ম আমরা আলোচনা করব, কিন্তু এই 3টে মেন লাইন কিন্তু মনে রাখবে। ওকে, আলফা হচ্ছে আধানযুক্ত, পজিটিভ আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত, বিটা রশ্মি হচ্ছে নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রন কণার স্রোত, আর গামা রশ্মি হচ্ছে আধানহীন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, এরপরে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে লেসন এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে পাচ্ছ অনেকটা লম্বা হয়ে গেছে, কিছুতেই ছোট করা যাচ্ছে না। আলফা, বিটা এবং গামা রশ্মির প্রপার্টি আমরা একসঙ্গে 3টেকে একটা লেসনে ধরে নেব, সেই জন্য আজকে আলফাটা ঢোকালাম না। পরের লেসনে তোমরা পেয়ে যাবে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মির ধর্ম, এবং বাকি জিনিসগুলো অন্য একটি লেসনে থাকবে। তো আজকে কেমন লাগলো তোমাদের? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে
আমার জন্য একটু ফেভার করো। তোমাদের জন্য এত খাটাখাটনি করে আমি লেসন বানাচ্ছি, তোমরা আমার জন্য একটু কয়েকটা সেকেন্ড টাইম দাও। এই স্ক্রিনের নিচে যে লাইক বাটনটা আছে সেটাতে একটু টিপে দিও, কমেন্ট বক্সে একটু লিখো তোমাদের যা মনে হয় যে কেমন লাগছে লেসনটা, ভালো না খারাপ, কোনো প্রবলেম হচ্ছে কি না, এনিথিং তোমার যা মনে আসছে দুই একটা কথা লিখো। কোনো কোশ্চেন থাকলে সেটাও লিখতে পারো, তার উত্তর আমি ঠিক দিয়ে দেবো। তোমরা ইন্টারাকশান করলে আমার ভালো লাগবে এবং চ্যানেলের অনেক উপকার হবে। হ্যাঁ, আমি বুঝতে পারবো যে তোমরা আমার সঙ্গে আছো। আর দ্বিতীয় কথা, তোমাদের বন্ধুদের যারা এখনও এই চ্যানেলে আসেনি তাদেরকে এই চ্যানেলের কথা বলো, শেয়ার করো লিঙ্ক এবং তাদেরকে দেখতে বলো। তৃতীয় কথা, যেটা ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। এই জন্য তো তোমার কোনো পয়সা খরচ হবে না, একদম ফ্রি, দিস ইজ কমপ্লিটলি ফ্রি। কিন্তু আমার অনেক উপকার হবে, তোমরা সঙ্গে আছো জেনে আমার মোটিভেশন অনেক বেড়ে যাবে এবং আমি খুব ভালো ভালো লেসন তোমাদের জন্য তৈরি করব। তাই আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।